বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম লব্ধি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা গত ক্লাসেই দেখিয়েছিলাম। আমরা লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করতে গেলে মনে করলাম আমাদের লব্ধি ভেক্টর কি ধরলাম, ওসি সমান কত ধরেছিলাম, আমরা আর ধরেছিলাম। মনে করলাম এই লব্ধি ভেক্টর ওসি সমান আর পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করে, মনে করলাম আমাদের টিটা কোণে ক্রিয়া করে। কে কার সাথে? মনে করলাম আমাদের লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সাথে ও এ সমান পি ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়া করে, টিটা কোণে ক্রিয়া করে। যদি টিটা কোণে ক্রিয়া করে তাহলে আমরা টিটার মানটা কিভাবে বের করব সেটা আমরা দেখাচ্ছি। এটা দেখাতে গেলে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম অ্যাডি সমান কত ছিল, একটু করে খেয়াল করব আমরা। অ্যাডি সমান ছিল আমাদের কিউ কস আলফা ছিল, আর আমাদের সিডি সমান কত ছিল, আমাদের কিউ সাইন আলফা ছিল। এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। তাহলে আমরা এখন রেখার ঢাল কিভাবে বের করতে হয় সেটা আমরা নবম দশম শ্রেণীতে থেকে জেনেছি। রেখার ঢাল বের করতে হয় ট্যান টিটা দিয়ে। তাহলে ট্যান টিটা সমান কি জানা আছে আমাদের, লম্ব বাই ভূমি আমাদের জানা আছে। ট্যান টিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে কত আমাদের সিডি, আর ভূমি হচ্ছে কি আমাদের ওডি। তাহলে আমরা লিখে ফেললাম সিডি ডিভাইডেড বাই ওডি, আমরা লিখে ফেললাম। তাহলে বা দিয়ে যদি আমরা আরেকটু সামনের দিকে যদি যাই, ট্যান থিটা ইকুয়াল টু কত লেখা যায়, সিডি ডিভাইডেড বাই ওডিকে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। ও এ প্লাস কি লেখা যায়, এডি আমরা লিখতে পারি। বা দিয়ে যদি আমরা আরেকটু সামনের দিকে যদি যাই তাহলে কি হয় একটু দেখে নিই আমরা। ট্যান টিটা সমান কত লিখতে পারবো, সিডি সমান আমরা এখানে বের করে আছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর ও এর সমান কত, ও এর সমান জানি আমরা পি ভেক্টর, পি ভেক্টরের মান নির্দেশ করবে পি লিখলাম। আর আমাদের অ্যাডি সমান এখানে আছে, অ্যাডি সমান কিউ কস আলফা, কিউ কস আলফা আমরা লিখে ফেললাম। সুতরাং আমরা ট্যান টিটার সমান কত আমরা জেনে নিলাম। এখানে পি এর মানটাও দেওয়া থাকবে, কিউ এর মানটাও দেওয়া থাকবে, আলফার মানটাও আমাদের জানা থাকবে। এই মানগুলো বসিয়ে দিলে আমরা এই ইকুয়েশন থেকে আমরা টিটার মানটা বের করতে পারবো, এবং টিটার মান বের হলেই আমরা বুঝে নিতে পারবো লব্ধি ভেক্টর পি ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়া করতেছে সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ লব্ধি ভেক্টরের দিকটা আমরা নির্ণয় করতে পারবো। এটাই ছিল আমাদের লব্ধি ভেক্টর নির্ণয় করার জন্য যে টপিকসটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনাটা শেষ করলাম। এখন আমরা যাচ্ছি লব্ধি ভেক্টরের মান সর্বোচ্চ কখন হবে, সর্বনিম্ন কখন হবে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা লব্ধি ভেক্টরের মান সমান কি একটু করে খেয়াল করি। পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি পরস্পর আলফা কোণে যদি ক্রিয়া করে এবং তাদের লব্ধি ভেক্টর যদি কত হয়, আর হয়, তাহলে লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম আর ইকুয়াল টু ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা আমাদের জানা আছে। অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি পরস্পর কত কোণে ক্রিয়া করে, যদি আলফা কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধি ভেক্টরের মান আর ইকুয়াল টু আমরা দেখিয়েছিলাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। এখন পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান যদি নির্দিষ্ট থাকে তাহলে এই লব্ধি ভেক্টরের মানটা নির্ভর করে আসলে কিসের উপর, আমাদের কস আলফার উপর। আবার খেয়াল করি, পি ভেক্টরের মানটা নির্দিষ্ট, কিউ ভেক্টরের মানটা যদি নির্দিষ্ট করে যদি দেয়া থাকে তাহলে এই লব্ধি ভেক্টর আর এর মানটা নির্ভর করবে কিসের উপর, আমাদের কস আলফার উপর।
কস আলফার মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধি ভেক্টরের মানটা সর্বোচ্চ হবে, কস আলফার মানটা যদি সর্বনিম্ন হয় লব্ধি ভেক্টরের মানটা কি হবে, সর্বনিম্ন হবে। কিন্তু আমরা জানি কস আলফা এর সর্বোচ্চ মান হচ্ছে +1। আমরা জানি কস আলফার সর্বোচ্চ মান কত জানি আমরা, +1। তার মানে বোঝা যাচ্ছে এখানে কস আলফার মান যদি +1 হয় তাহলে লব্ধি ভেক্টর আর এর মানটা কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে কস আলফার মান +1 কখন হবে, যদি আলফা ইকুয়াল টু কত হয় আমাদের 0 ডিগ্রি হয়, তাহলেই আমাদের কস আলফার মানটা কি হবে, +1 হবে। অর্থাৎ আলফার মানটা যদি 0 ডিগ্রি হয় কস আলফার মানটা +1 হবে। কস আলফার মানটা যদি +1 হয় লব্ধি ভেক্টর আর এর মানটা কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে কস আলফার মান 0 কখন হবে, যদি ভেক্টর দুটি অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একই দিকে যদি ক্রিয়া করে তাহলে আমাদের আলফার মানটা কি হবে, 0 হবে। আলফার মানটা যদি 0 হয় কস আলফার মানটা +1 হবে। কস আলফার মানটা যদি +1 হয় লব্ধি ভেক্টর আর এর মানটা কি হবে, সর্বোচ্চ হবে। কথাটা আবার শুনে নিই, যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একই দিকে যদি ক্রিয়া করে তখন তাদের মধ্যবর্তী কোণ আলফা সমান কত হবে, 0 হবে। আলফার মান যদি 0 হয় কস আলফার মানটা কি হবে, তখন +1 হবে। কস আলফার মান +1 হলে লব্ধি ভেক্টরের মানটা কি হবে, সর্বোচ্চ হবে, অর্থাৎ লব্ধি ভেক্টর ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আর ম্যাক্স ইকুয়াল টু কত হবে সেটা আমরা দেখে নিই। আর ম্যাক্স ইকুয়াল টু আমরা তখন লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস কত লিখবো আমরা এখানে, 0 ডিগ্রি লিখবো। অর্থাৎ যে মাত্র আলফার মানটা 0 হবে তখন সেই মাত্র আরটা কি হবে, ম্যাক্সিমাম হবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি আর ম্যাক্স হবে। যে মাত্র আলফার মানটা 0 বসাবো সেই ক্ষেত্রে আরটা কি হবে, ম্যাক্সিমাম হবে, আর ম্যাক্স আমরা লিখেছি। ইকুয়াল টু √2 দিয়ে কত লিখতে পারি আমরা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস 0 সমান কি জানি আমরা, +1 পি কিউ আমরা লিখব। এখানে এভাবেও লেখা যায়। আর ম্যাক্স বা দিয়ে আমরা একটু করে খেয়াল করলে আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর ম্যাক্স ইকুয়াল টু তাহলে কত লিখতে পারে এখানে, √2 পি প্লাস কিউ কি লেখা যায়, হোল স্কোয়ার লিখতে পারি। সুতরাং এখান থেকে লেখা যাচ্ছে আমাদের আর ম্যাক্স ইকুয়াল টু কত হচ্ছে, আমরা আর ম্যাক্স ইকুয়াল টু তাহলে আমরা পেয়ে গেলাম পি প্লাস কিউ পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে কনক্লুশন যেটা আসতেছে সেটা একটু করে খেয়াল করি। আলফার মান অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি কত হয়, 0 ডিগ্রি হয়, অর্থাৎ আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় কস আলফার মানটা কি হবে, সর্বোচ্চ কত হবে, +1 হবে। কস আলফার মানটা যদি সর্বোচ্চ +1 হয় লব্ধি ভেক্টর আর এর মানটা কি হবে, সর্বোচ্চ হবে, এবং সেই মানটা কার সমান হবে, ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম একটি লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান কত হবে, ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান হবে। ভেক্টর দ্বয়ের যোগফলের সমান বললে হবে না, কার সমান হবে, ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান হবে। এবার যাচ্ছি আমরা লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান কখন হবে। ঠিক একইভাবে কস আলফার মানটা যদি কি হয়, সর্বনিম্ন হয়, তখনই আমাদের লব্ধি ভেক্টরের মানটা কি হবে, সর্বনিম্ন হবে। এবার সর্বনিম্ন কত হবে সেটা দেখিনি। আমরা জানি কস আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে -1। খেয়াল করবো আমরা, কস আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে কস আলফা এর সর্বনিম্ন মান যদি -1 হয় তাহলে আলফা ইকুয়াল টু সেই ক্ষেত্রে কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে আলফা মানে কি ছিল আবার একটু মনে করে দিচ্ছি, আলফা হচ্ছে
পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে হচ্ছে ভেক্টরদ্বয় পরস্পরের বিপরীত দিকে কাজ করবে। বিপরীত দিকে কাজ করবে মানে এদিকে যদি পি ভেক্টর কাজ করে এইদিকে কাজ করবে কি আমাদের কি, এদিকে যদি পি ভেক্টর কাজ করে এইদিকে কাজ করবে আমাদের কিউ ভেক্টর ক্রিয়া করবে। তাদের মধ্যবর্তী কোণ তখন কত হবে? 180 ডিগ্রি হবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। তাহলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু যখন 180 ডিগ্রি হবে তখন কস আলফা এর মান সর্বনিম্ন কত হবে? -1 হবে, এবং কস আলফা এর সর্বনিম্ন মান -1 হলে লব্ধি ভেক্টরের মান তখন কি হবে? সর্বনিম্ন হবে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম না দিয়ে আমরা কি লিখতে হবে? মিনিমাম লিখব, অর্থাৎ সর্বনিম্ন হবে। কখন হবে? যদি আলফা এর মান আমরা 0 না, কত হবে এখানে? আলফার মান যেই মাত্র 180 ডিগ্রি হবে তখন লব্ধি ভেক্টরের মানটা কি হয়ে যাবে? আমাদের সর্বনিম্ন হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে cos 180 সমান কত লিখতে পারি আমরা? যদি এখানে -1 বসিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? আর মিনিমাম হবে, মিনিমাম হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর মিনিমাম ইকুয়াল টু রুট ওভার কত লিখতে পারি আমরা? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ আমরা লিখতে পারি। পি কিউ যদি আমরা লিখি বা দিয়ে এখানে দেখাচ্ছি আমরা, তাহলে আর মিনিমাম ইকুয়াল টু কত লেখা যায়? রুট ওভার কত লিখতে পারি আমরা? পি মাইনাস কিউ হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, বা দিয়ে আমরা কত লিখব? আর মিনিমাম ইকুয়াল টু পি পার্থক্য কিউ আমরা লিখব। যদিও আমাদের এখানে বিয়োগ আছে, বিয়োগটাকে আমরা এখানে পার্থক্য হিসাবে ধরে নেব, কারণ এই ক্ষেত্রে কি করতে হবে? যদি পি এর মান বড় হয় পি থেকে আমরা কিউটা বাদ দেব, আর যদি কিউটা বড় হয় তাহলে কিউ থেকে কাকে বাদ দিতে হবে? পি এর মানটা বাদ দিতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দুটি লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান কত হবে? ভেক্টরদ্বয়ের মানের বিয়োগফলেরও সমান বলতে পারবো, অথবা ভেক্টরদ্বয়ের মানের পার্থক্যের সমান আমরা বলতে পারবো। তাহলে আমরা এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ কখন হবে? যদি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু যখন 0 হবে, অর্থাৎ ভেক্টরদ্বয় যখন একই দিকে ক্রিয়া করবে তখন লব্ধি ভেক্টরের মানটা সর্বোচ্চ হবে, এবং সর্বোচ্চ মানটা কার সমান হবে? ভেক্টরদ্বয়ের মানের যোগফলের সমান হবে। আর সর্বনিম্ন কখন হবে? যদি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কত হয়? 180 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টরদ্বয় যদি পরস্পর বিপরীত দিকে যদি ক্রিয়া করে তখন আমাদের লব্ধি ভেক্টরের মানটা কি হবে? সর্বনিম্ন হবে। এই সর্বনিম্ন মানটা কার সমান হবে? ভেক্টরদ্বয়ের মানের বিয়োগফলেরও সমান বলতে পারি, অথবা ভেক্টরদ্বয়ের মানের পার্থক্যের সমানও আমরা বলতে পারি। আশা করি আমরা এই টপিকসটা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা যাচ্ছি একটি ভেক্টরকে কিভাবে বিভক্ত করতে হয় সেটা আমরা দেখব। এতক্ষণ আমরা দেখলাম দুটি ভেক্টর যোগ করে আমরা কিভাবে একটি ভেক্টরে রূপান্তর করতে পারি সেটা আমরা দেখেছিলাম এতক্ষণ ধরে। এখন আমরা দেখব একটি ভেক্টরকে বিভক্ত করে দুই বা ততোধিক ভেক্টরে কিভাবে রূপান্তর করা যায় সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা এখন করতে যাচ্ছি ভেক্টর বিভাজন। প্রথমে আমাদের জানতে হবে ভেক্টর বিভাজনটা কি। ভেক্টর বিভাজন হচ্ছে একটি ভেক্টরকে বিভক্ত করে দুই বা ততোধিক ভেক্টরে পরিণত করার প্রক্রিয়াকে আমরা কি বলি? ভেক্টর বিভাজন বলে থাকি। আবার খেয়াল করি, একটি ভেক্টরকে বিভক্ত করে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার পদ্ধতিকে আমরা কি বলি? ভেক্টর বিভাজন বলি। একটি ভেক্টরকে ভেঙে আমরা যে নতুন ভেক্টরগুলো আমরা পাবো ওই নতুন ভেক্টরগুলোকে আমরা মূল ভেক্টরের
উপাংশ ভেক্টরও বলতে পারি। আবার খেয়াল করি, একটি ভেক্টরকে ভেঙে বা বিভক্ত করে আমরা যে নতুন ভেক্টরগুলো পাবো সেই অংশগুলোকে আমরা কি বলতে পারি? মূল ভেক্টরের উপাংশ বলতে পারি, অথবা উপাংশ ভেক্টরও আমরা বলতে পারি। তাহলে আমরা ভেক্টর বিভাজন কি সেটা আমরা জেনে ফেললাম, এবং উপাংশ ভেক্টর কি সেটাও আমরা জেনে ফেললাম। এখন আমরা যাচ্ছি একটা ভেক্টরকে বিভক্ত করে তার দুটি লম্ব উপাংশ আমরা বের করব। এখন কথা হচ্ছে লম্ব উপাংশ কাকে বলবো? আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেখান থেকে আমরা জানলাম উপাংশ ভেক্টর কোনগুলো। একটি ভেক্টরকে ভেঙে যে নতুন ভেক্টরগুলো পাওয়া যাবে সেগুলোকে আমরা উপাংশ ভেক্টর বলে থাকি। ঘটনাক্রমে যদি এই উপাংশ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি কত হয়? 90 ডিগ্রি হয়, অর্থাৎ উপাংশ ভেক্টর দুটি যদি পরস্পরের লম্ব যদি হয়, তখন ওই উপাংশগুলোকে আমরা কি বলবো? লম্ব উপাংশ বলবো। আবার খেয়াল করি, একটি ভেক্টরকে বিভক্ত করে যে উপাংশগুলো আমরা পেয়েছি, ওই উপাংশগুলোর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, 100 কোণ হয়, অর্থাৎ উপাংশগুলো যদি পরস্পরের লম্ব যদি হয়, তখন আমরা ওই উপাংশগুলোকে আমরা কি বলবো? লম্ব উপাংশ বলবো। এখন আমরা একটি ভেক্টরের দুটি লম্ব উপাংশ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। মনে করলাম আমরা যে ভেক্টরটাকে আমরা বিভক্ত করতে যাচ্ছি সেই ভেক্টরটা ধরলাম ওসি সমান কত ধরলাম? আমরা আর ভেক্টর ধরলাম। এই আর ভেক্টরের আমরা দুটি লম্ব উপাংশ আমরা বের করতে যাচ্ছি। মনে করলাম একটি উপাংশ ধরলাম কত? আমরা ও এ সমান এক্স ধরলাম। ও এ সমান কি ধরলাম? আমরা এক্স ধরলাম। একটু উপাংশ ধরলাম কত? এক্স, যেটা আর এর সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করে? আলফা কোণে ক্রিয়া করে। আরেকটি উপাংশ ধরলাম ও বি সমান ওয়াই, যেটা ও এর সাথে কিভাবে আছে? আমাদের লম্বভাবে আছে। ও বি সমান ধরলাম কত? আমরা ও বি সমান ধরলাম আমরা ওয়াই, উপাংশ ভেক্টর ওয়াই, যেটা ও এর সাথে অর্থাৎ এক্স এর সাথে কিভাবে আছে? আমাদের লম্বভাবে আছে। যেহেতু আমাদের ও বিটা ও এর সাথে অর্থাৎ এক্স ওয়াইটা এক্স এর সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। সেজন্য আমরা এক্স উপাংশ এক্স এবং ওয়াইকে আমরা কি বলতে পারি? লম্ব উপাংশ বলতে পারি। তাহলে আমরা কি করলাম? ও এ এবং ও বিকে সন্নিহিত বাহু ধরে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। ও এ সি বি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো যেহেতু পরস্পর সমান ও সমান্তরাল, সুতরাং এটা ও বি সমান যদি ওয়াই হয়, তাহলে এসি সমানও কি হবে? আমাদের ওয়াই হবে। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এখানে কি লেখা যায়? ও এ উপাংশ ও এ সমান কত লিখতে পারি? আমরা এক্স লিখতে পারি। আবার এখানে ও বি সমান কত লেখা যায়? ও বি সমান আমরা লিখতে পারি আমরা এসি ইকুয়াল টু কত লিখবো? আমরা ওয়াই লিখতে পারি। এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে আমাদের ও এ সি। ও এ সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, আমাদের টার্গেট হচ্ছে ওয়াইটা বের করব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি ওয়াই আগে যদি এক্স বের করতে চাই, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কস থিটা বা কস আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কস আলফা সমান কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের ও এ, অতিভুজ হচ্ছে আমাদের ও সি। বা দিয়ে আমরা লিখতে পারি এখানে ও এ সমান কত লিখতে পারি? আমরা ও সি কস আলফা আমরা লিখব।
বা দিয়ে আমরা লিখতে পারি OA সমান কত, আমরা x লিখতে পারি, যেহেতু OA সমান কত ধরেছি আমরা x OC সমান কত আমাদের আর বসিয়ে দিলাম, আর কি হবে cos আলফা হবে। তার মানে আমরা অনুভূমিক বরাবর যে উপাংশটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার যাচ্ছি আমরা ওয়াইটা বের করব। ওয়াই যদি বের করতে চাই, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের সাইন আলফা। তাহলে সাইন আলফা সমান আমরা লিখতে পারি লম্ব ভাই অতিভুজ। লম্ব হচ্ছে কত আমাদের এসি, অতিভুজ হচ্ছে আমাদের ওসি। বা দিয়ে আমরা লিখতে পারি এসি সমান কত লেখা যায়, ওসি সাইন আলফা আমরা লিখতে পারি। এসি সমান কত ধরেছি এখানে আমরা ওয়াই, বা দিয়ে আমরা যদি লিখি ওয়াই ইকুয়াল টু তাহলে কত হবে আর সাইন আলফা হয়ে যাবে। তাহলে আমরা দুটি লম্ব উপাংশ পেয়ে গেলাম। একটা লম্ব উপাংশ হচ্ছে এক্স ইকুয়াল টু এত, যেটা আমরা দেখিয়েছিলাম এক্স ইকুয়াল টু আর কস আলফা। আর একটি লম্ব উপাংশ হচ্ছে কত, ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা। তাহলে একটি ভেক্টরকে কিভাবে দুটি লম্ব উপাংশে বিভক্ত করতে হয় সেটা আমরা দেখে নিলাম। আমরা এতক্ষণ একটি ভেক্টরের দুটি লম্ব উপাংশ কিভাবে বের করতে হয় সেটা দেখেছি। এখন আমরা দেখাতে যাচ্ছি একটি ভেক্টরের উপাংশ বের করব, তবে সেটা লম্ব না, যে কোনো দিকে উপাংশ হতে পারে, সেটা আমরা কিভাবে বের করব সেটা দেখাতে যাচ্ছি। যদিও আমাদের বইতে ইকুয়েশনগুলো দেওয়া আছে, প্রতিপাদনটা নয়, আমরা দেখাচ্ছি সেটা কিভাবে করতে হয়। অর্থাৎ আমরা একটি ভেক্টরের যে কোনো দিকে দুটি উপাংশ আমরা বের করব। এটা বের করার জন্য ঠিক আগের মতোই আমরা ধরলাম ওসি সমান কত ধরলাম আমরা, ওসি সমান আমরা আর ভেক্টর ধরলাম। আর ভেক্টরের একটি উপাংশ ধরলাম কত আমরা, আর ভেক্টরের একটি উপাংশ ধরলাম ও এ সমান এক্স ধরলাম, যেটা আর এর সাথে আলফা কোণে আলফা কোণে আছে। আরেকটি উপাংশ ধরলাম কত আমরা, ও বি সমান আমরা ওয়াই ধরলাম, যেটা আর ভেক্টরের সাথে বিটা কোণে আছে। কি কোণে আছে আমাদের, বিটা কোণে আছে। তাহলে এক্স এবং ওয়াই বের করার জন্য আমরা ওএ এবং ওবিকে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করলাম। ওএ এবং ওবিকে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করলাম, যেটার নাম হচ্ছে OACB সামান্তরিকটি অঙ্কন করলাম। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে ও যদি এক্স উপাংশ যদি নির্দেশ করে, তাহলে আমাদের বিসিটাও কি নির্দেশ করবে, উপাংশ এক্স নির্দেশ করবে। আর ও বি যদি আমাদের ওয়াই উপাংশ যদি নির্দেশ করে, এসিটাও কি নির্দেশ করবে, আমাদের উপাংশ ওয়াইকে নির্দেশ করবে। এবার খেয়াল করি, আমাদের জ্যামিতির একটু জ্ঞান দরকার আছে আমাদের। OB এবং AC পরস্পর কি সমান ও সমান্তরাল। আবার শুনে নি আমরা, OB এবং AC পরস্পর কি সমান ও সমান্তরাল। আর OC যদি কি হয়, আমাদের ছেদক হয়। আবার শুনে নি, OB এবং AC যদি কি হয়, পরস্পর সমান ও সমান্তরাল যদি হয়, এবং OC যদি তাদের ছেদক যদি হয়, তাহলে BO সি যদি বিটা কোণ হয়, ও সি কোণ সমানও কি হবে, আমাদের বিটা কোণ হবে। অর্থাৎ এই কোণটা যদি বিটা কোণ হয়, এটাও আমাদের বিটা কোণ হবে। কেন হবে, কারণ একান্তর কোণ বলে এটা দুইটা সমান হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি BOC কোণ সমান আমরা কি লিখতে পারবো, OC কোণ ইকুয়াল টু কত লিখতে পারি, আমরা বিটা লিখতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এবার ও
এ সি ত্রিভুজের মধ্যে এটা যদি আলফা কোণ হয়, এটা যদি বিটা কোণ হয়, এই কোণটা কত হবে আমাদের খেয়াল করতে হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা আলফা এবং বিটা এর যোগফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এক কোণ পেয়ে যাব। সুতরাং আমরা ও এ সি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ও এ সি কোণ সমান কত লিখব, 180 মাইনাস কত হবে, আলফা প্লাস বিটা। আশা করি বুঝে নিতে পেরেছি। অর্থাৎ 180 ডিগ্রি থেকে যখন আলফা এবং বিটা এর যোগফলটা যখন বাদ দিয়ে ফেলবো, তখন আমরা এক কোণটা পেয়ে যাব। আশা করি আমরা এই জায়গাটা বুঝে নিতে পেরেছি। আর এখানে কি ধরেছি আমরা, ও এ সমান কি ধরলাম আমরা, এক্স, আর ও বি সমান কি ধরেছিলাম, ও বি ভেক্টর ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, সি ইকুয়াল টু কত ধরতে পারি, ওয়াই ধরতে পারি। এখন আমাদের একটা সূত্র, ত্রিভুজের সাইনের একটা সূত্র জানা আছে। সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো কি হয়, পরস্পর সমান হয়। আবার শুনে নিই, ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত কি হবে, পরস্পর সমান হবে। এটাকে ত্রিভুজের সাইনের সূত্রও বলা হয়। তাহলে ওইভাবে যদি আমরা লিখি সূত্রটা আবার একটু শুনে নিই আমরা, ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে ত্রিভুজের ও এ সি ত্রিভুজের মধ্যে আমরা ও সি সমান একটি বাহু দেখতে পাচ্ছি। তাহলে ও সি ডিভাইডেড বাই ও সি এর, এই যে ও সি বাহুর বিপরীত কোণ কোনটা হবে, এটা সমান কত পেয়েছিলাম, এটা সমান ছিল আমাদের 180 মাইনাস কত ছিল, আলফা প্লাস বিটা ছিল। আমরা আবার একটু করে স্পষ্ট করে লিখে দিচ্ছি, এই কোণটার মান ছিল 180 মাইনাস কত, আলফা প্লাস বিটা ছিল এই কোণটার মান। তাহলে আমাদের ত্রিভুজের মধ্যে যে কোনো একটি বাহু আমরা ধরে নিতে পারি ওসি এর বিপরীত কোণ হচ্ছে আমাদের 180 মাইনাস কত, আলফা প্লাস বিটা। তাহলে এখানে লিখতে পারি, আমরা কি বলেছিলাম, যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইন হচ্ছে কত আমাদের 180 মাইনাস কত লিখবো আমরা, আলফা প্লাস বিটা আমরা লিখতে পারি। ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত। এবার আমরা যদি লিখি ইকুয়াল টু, যদি লিখি এবার এরপরে যে কোনো একটি বাহু ধরলাম কত আমরা, ও এ এর বিপরীত কোণ খেয়াল করব, ও এর বিপরীত কোণ হচ্ছে কি আমাদের বিটা। তাহলে এখানে কি লিখবো আমরা, সাইন বিটা। আরেকটি বাহু হচ্ছে কি আমাদের এসি এর বিপরীত কোণ হচ্ছে কি আমাদের আলফা। সুতরাং আমরা কি লিখব এখানে, সাইন আলফা আমরা লিখব। আশা করি আমরা বুঝে নিতে পারলাম। তাহলে আমরা পরের অংশে যাচ্ছি, একটু করে খেয়াল করি, আমরা এটা থেকে এখানে চলে আসলাম। এখানে যদি আমরা লিখি বা দিয়ে যদি লিখতে চাই, উপরে কি থাকবে, ওসি সমান কি জানি আমরা, আর ভেক্টরের মান আমরা লিখলাম। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখতে চাই, 2 ইন্টু কত, 90 মাইনাস কত লিখবো, আলফা প্লাস বিটা। আমরা বোঝার জন্য একটু ভেঙে লিখলাম, আশা করি বুঝে নিতে পেরেছি। ও এ সমান কি ধরলাম আমরা, এক্স ধরেছিলাম, ও এ সমান এক্স। আর এখানে কি থাকবে, সাইন বিটা থাকবে। আর এসি সমান কি ধরেছি এখানে আমাদের, এই যে এসি সমান এখানে লিখেছি আমরা ওয়াই ডিভাইড বাই কত লিখবো আমরা, সাইন আলফা আমরা লিখবো। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এই জায়গাটা খেয়াল করতে হবে, 90-র জোড় গুণিতক থাকলে সাইনটা সাইন থেকে যে অর্থাৎ অনুপাতগুলো পরিবর্তন হয় না। কখন, 90-র জোড় গুণিতক থাকলে। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি, বা দিয়ে যদি লিখতে চাই,
তাহলে আর ইকুয়াল ডিভাইডেড বাই কত লিখব, সাইন আলফা প্লাস বিটা আমরা লিখতে পারি এই জায়গাটার পরিবর্তে, ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে, এক্স ডিভাইডেড বাই সাইন বিটা আর ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই কত হবে আমাদের, সাইন আলফা আমরা লিখে ফেললাম। এই ইকুয়েশন থেকে আমরা চাইলে এখন লিখতে পারি আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত লিখতে পারি, চাইলে আমরা এক্স ডিভাইডেড বাই সাইন বিটা আমরা লিখতে পারি। কোনাকুনি যদি গুণ করে দিই, এখানে যদি আমি এক্স এর মান যদি বের করতে চাই, বা দিয়ে আমরা লিখতে পারি এক্স ইন্টু কত লিখবো আমরা, এক্স ইন্টু সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত লেখা যায়, আর সাইন বিটা আমরা লিখতে পারি। আশা করি আমরা কোনাকুনি গুণ করে দিয়েছি, আর কিছু না। বা দিয়ে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, আর সাইন বিটা ডিভাইড বাই সাইন কত লিখবো আমরা, আলফা প্লাস বিটা আমরা লিখতে পারলাম। আশা করি এই লাইনগুলো আমরা বুঝে নিতে পেরেছি। ঠিক একইভাবে এখন আমরা ওয়াই বের করার জন্য আমরা লিখতে পারি আবার দিয়ে যদি লিখি আমরা এখানে আর কত লেখা যায়, আর সাইন আলফা প্লাস বিটা, আর সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই সাইন আলফা আমরা লিখতে পারি। কোনাকুনি যদি গুণ করে দিই বা এটার মতো কাজ করি, তাহলে আমাদের কি চলে আসে একটু দেখে নিই। ওয়াই ইন্টু কত লিখবো আমরা, সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত লেখা যায়, আর সাইন আলফা আমরা লিখতে পারি। বা দিয়ে সর্বশেষ চলে আসতেছে আমাদের ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ একটি ভেক্টরের যে কোনো দিকে দুটি উপাংশ আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখিয়ে দিলাম। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। আমরা এই পরবর্তী ক্লাসে এই যেখানে শেষ করলাম এখান থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।